দর্শক, এই করোনা মহামারীর মধ্যে ক্রিকেট মাঠে ফিরলেও কিন্তু অপেক্ষা ছিল ফুটবলের ফেরার। ফুটবলে অনেক অনেক সময় আমরা দেখেছি মাঠে ফেরার জন্য তাদের বিভিন্ন কার্যক্রম ছিল, কিন্তু ফেরা কিন্তু হচ্ছিল না। আজ দীর্ঘ 8 মাস পরে কিন্তু নারী লীগের মাধ্যমে ফুটবল মাঠে ফিরেছে এবং এই 13 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ এবং নেপালের ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে কিন্তু ন্যাশনাল টিমের ছেলেদের ফুটবলও কিন্তু মাঠে ফিরতে যাচ্ছে। আজকে স্পোর্টস স্পেশালে, নিউজ 24 স্পোর্টস স্পেশালে কথা বলবো ফুটবল নিয়ে। আমার সঙ্গে আছেন দুজন গেস্ট। আমার সঙ্গে আছেন বিপ্লব ভট্টাচার্য, সাবেক ন্যাশনাল ফুটবলার। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। এবং আমার সাথে শুধু বিপ্লব ভট্টাচার্য নয়, আমার সঙ্গে কিন্তু জুম প্ল্যাটফর্মে উপস্থিত আছেন, যুক্ত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ভাইয়া, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। এবং আমার সঙ্গে আরো থাকবেন স্ট্যাটিস্টিক্যাল পার্ট নিয়ে পার্থ বণিক, আমাদেরই একজন সহকর্মী। পার্থ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ পিঙ্কি আপনাকে। সময় সময় জানিয়ে দিব যে এখন ফুটবল মাঠে কি কি হচ্ছে এবং কতদূর এগুলো আসলে করোনা থেকে ফুটবলের মাঠে ফেরার যে যাত্রাটা ছিল সেটা আপনাকে আমরা জানিয়ে দিব। নিশ্চয়ই পার্থ, আপনার কাছে আমরা আসবো। আমি আগেই চলে যাচ্ছি বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে, যেটা বলছিলাম যে আসলে ফুটবল কিন্তু ফেরার অপেক্ষায় ছিল। আজকে কিন্তু নারী লীগের মাধ্যমে এই ফুটবল কিন্তু দীর্ঘ 8 মাস পরে মাঠে ফিরলো। সেই ব্যাপারে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো, কেমন দেখলেন? ধন্যবাদ। আসলে নারী ফুটবলটা মাঠে ফিরেছে, আমাদের ফুটবল নারী ফুটবল দিয়েই শুরু হয়েছে, তো এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। দীর্ঘ 6 মাস আমরা সব ফুটবল থেকে, সব খেলাধুলা থেকেই বাইরে ছিলাম, তো নারী ফুটবলটা অনেক সাহস করে খুব তাড়াতাড়ি শুরু করতে পেরেছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কারণ নারীদের ফুটবল আমরা দেখেছি 2008-এর পরে সালাউদ্দিন ভাইরা যখন ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন, তারপরে কিন্তু নারী ফুটবলের জাগরণ। নারী ফুটবলটা কোথা থেকে কোথায় চলে গেছে, আমরা আজকে নারী ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখতে পারি বিশ্বকাপ খেলারও। তো আমার মনে হয় যে নারী ফুটবলের প্রতি আমার কিছু কথা বলার আছে, যে নারী ফুটবলটা হচ্ছে। এবং আজকে ফার্স্ট ম্যাচটা ছিল বসুন্ধরা টিম এবং যে টিমের সাথে খেলা ছিল উত্তরবঙ্গের সাথে। তো আসলে কি ফুটবলটা মাঠে গড়িয়েছে, এটা সবচেয়ে পজিটিভ দিক। আর এই ফুটবলের মাধ্যমে কিন্তু শুরু হবে নতুন মৌসুম, যেটা বলে হয়তো নারী ফুটবল এসেছে, এখন সামনে আমাদের ছেলেদের ফুটবলটা আসবে। তো আমার কাছে যেটা মনে হয় যে নারী ফুটবলটা আমরা কোথায় দেখতে চাচ্ছি। সত্যি কথা, আমি হয়তো দীর্ঘদিন জাতীয় ফুটবল দলে খেলেছি, নারীদের ফুটবল ওভাবে কিন্তু ফোকাস হয়নি। দীর্ঘ অনেক দিন পর আমরা দেখলাম যে যেমন সালাউদ্দিন ভাইরা আসে তো নারী ফুটবলটাকে নিয়ে অনেক কাজ করতে, তো তারই সুফল কিন্তু এখন নারী ফুটবলের, যে নারী ফুটবল অনেক দূরে গিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়, আমি শুধু আজকে সোহাগ ভাইও আছেন আমাদের সাথে, তো আমি সোহাগ ভাইকে শুধু একটা কথাই বলবো। নিশ্চয়ই বিপ্লব ভাই, আপনি সোহাগ ভাইকে নিশ্চয়ই কোনো আপনার প্রশ্ন থাকতে পারে। আমি বরং একটু আপনার কথা থেকে একটু, আবু নাইম সোহাগ, আপনার কাছে আমি একটু সরাসরি আসতে চাই। সোহাগ ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম যে আসলে এটা কিন্তু খুব প্রশংসনীয়, যেখানে ছেলেদের আমরা দেখেছি প্রিমিয়ার লিগগুলো ক্যান্সেল হয়ে গেছে, পোস্টপন্ড হয়ে গেছে, অনেক অনেক সূচি ছিল, সেখানে আপনারা আসলে সাহস করে এই যে নারী ফুটবল লিগটাকে আবারও মাঠে গড়ালেন এই করোনা মহামারীর মধ্যে। এটার জন্য কিন্তু আসলে ফুটবল ফেডারেশনের প্রশংসার দাবিদার। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা কিভাবে আসলে কি চিন্তা করে আপনারা এত দ্রুত আসলে নারী লীগটাকে মাঠে ফেরানোর সাহস করলেন? ধন্যবাদ। আসলে বেসিক্যালি আপনারা যদি দেখে থাকেন যে আসলে আমাদের ফুটবলটা কিন্তু সবসময় মাঠে রাখা, আমাদের ফুটবলের বেটারমেন্টের জন্য, ভালোর জন্য কিন্তু আমাদের বাফুফের যারা অথরিটি রয়েছেন, বাফুফের যারা বোর্ড রয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি থেকে শুরু করে আমরা বিভিন্ন আমাদের যে ফুটবলগুলো রয়েছে, নারী ফুটবলের জন্য নারী ফুটবল কমিটি, আমাদের প্রফেশনাল ফুটবল লিগের জন্য প্রফেশনাল ফুটবল কমিটি, আমাদের জেলা ফুটবলের জন্য জেলা ফুটবল কমিটি, জাতীয় দলের জন্য ন্যাশনাল টিমস কমিটি, তো সবাই কিন্তু যার যার সেক্টরের দায়িত্বগুলো খুব ভালোভাবেই পালন করার চেষ্টা করে। আমাদের মার্চ মাসে আমাদের প্যান্ডেমিকের সিচুয়েশনের কারণে আমরা কিন্তু আমাদের একে একে করে 7 থেকে 8টা ইভেন্ট বন্ধ করে দিই, এবং তখন কিন্তু আমরা বলেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই কিন্তু আসলে বাফুফে তার এই খেলাগুলো শুরু করা, শেষ করা, পরবর্তী মৌসুমে কার্যক্রম শুরু করা, সে ব্যাপারে বাফুফে উদ্যোগী থাকবে, এবং সেটার প্রতিফলন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন থেকে প্রায় 1 মাসের একটু বেশি সময় হবে, আমাদের গত 3রা অক্টোবর বাফুফের আমাদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হয়েছে। তো যে নির্বাচনে আমাদের বর্তমান বোর্ড এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের লিডারশিপ, কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাফুফের পরপর 4র্থবারের মতো বিজয়ী সভাপতি, তার পক্ষ থেকে কিন্তু যে ম্যানিফেস্টো ডিক্লেয়ার করা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল
বারবার সবসময় বলা হয় যে চমক 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 কি থাকে, তো ওনার উত্তরটা ছিল যে চমক হচ্ছে যা আমরা কাজ করি, যে খেলাগুলো করি, সেই খেলাগুলো প্রতিনিয়ত ক্যালেন্ডার অনুযায়ী আয়োজন করা। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় দলের পুরুষ ফুটবল দলের কার্যক্রম শুরু হয়েছে, আমাদের নারীদের এলিট রেসিডেন্সিয়াল ট্রেনিং ক্যাম্প মতিঝিল বাপু ভবনের 4 তলায় সেটা শুরু হয়েছে। আমরা আমাদের মেয়েদের ফুটবল লিগ শুরু করেছি, আমরা আমাদের ইতিমধ্যে ছেলেদের ঘরোয়া দল বদলের কার্যক্রম আমরা শুরু করেছি, যেখানে রাইট। আগামী 19 ডিসেম্বর থেকে ফেডারেশন কাপের মধ্য দিয়ে আমাদের 2020-21 মৌসুমের কার্যক্রম শুরু হবে, মাঠের খেলাটা শুরু হবে। সো অ্যাক্টিভিটিস একটার পর একটা আসছে, এই অ্যাক্টিভিটিসগুলো আমরা কন্টিনিউ করব ফর দ্য বেটারমেন্ট অফ ফুটবল, এবং আমরা যেভাবে এর আগে বলা হয়েছে সেই কথার সাথে কাজের মিলটা থাকবে। জি নিশ্চয়ই সোহাগ ভাই, আমরা আসলে কথার সাথে কাজের মিলটাই সবসময় দেখতে চাই। বিপ্লব ভট্টাচার্য, নিশ্চয়ই কোনো প্রশ্ন আপনার কাছে ছিল যা বিপ্লব ভাই আপনি করতে পারেন কিন্তু সোহাগ ভাইকে। হ্যাঁ সোহাগ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ বিপ্লব, ভালো আছি। হ্যাঁ তোমাদের আসলে খুব ভালো আছে। আমার প্রশ্নটা হলো যে আমাদের নারী ফুটবলে আপনারা 2008-এ আসার পর, সালাউদ্দিন ভাইরা যখন 2008-এ আসে, আমার যতটুকু মনে আছে, এরপরে কিন্তু নারী ফুটবলের জাগরণ। আমাদের নারীরা কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে ভালোভাবে পরিচিত করেছে, যেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি অ্যাজ এ ন্যাশনাল ফুটবল টিমে দীর্ঘদিন খেলেছি, প্রায় 16 বছর খেলেছি, পুরুষ ফুটবল দলের হয়ে জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি। তো আমার শুধু একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এখন নারী ফুটবল দলটাকে যদি আমরা আরও ফ্যাসিলিটিস দিই, আরও সুযোগ সুবিধা দিই, এবং তাদেরকে যদি এখন কর্পোরেট হাউসগুলো আসছে নারী ফুটবল টিম করতে, এবং এখন আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্টও আছেন, যে আমাদের আতাউল খান মানিক ভাই। তো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনুরোধ করব যে উনিও একটা কর্পোরেট টিম করুক নারী ফুটবলকে, তাহলে নারী ফুটবলাররা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে। আমাদের নারী ফুটবলাররা যদি তার পার্সোনাল ক্যারিয়ারের জন্য যদি স্বয়ংসম্পূর্ণ হয়, ইন ফিউচার আমরা কিন্তু যারা নারী ফুটবল থেকেও একটা সময় দেখবো বিশ্বকাপ খেলছে নারীরা, তাদেরকে যদি আমরা এনকারেজ করি এবং প্রত্যেক বছর একটা ক্যালেন্ডার তৈরি করি তাদের লিগটা হওয়ার জন্য, তাহলে আমার মনে হয় যে আমাদের নারী ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বিপ্লব ভট্টাচার্য আপনি বলেছেন। আসলে এটা কিন্তু সোহাগ ভাই, এটা কিন্তু সবার মনেই কিন্তু চলছে যে আসলে নারী ফুটবল লিগ 7 বছর পর হচ্ছে, এরপরে আবার হবে কিনা, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। আসলে আপনাদের প্ল্যানিংটা কি, এবং কোনো কর্পোরেট লিগ করার কোনো প্ল্যান আছে কিনা সামনে, এবং এই লিগের কন্টিনিউশনের আসলে এটার ভবিষ্যৎ কি? ধন্যবাদ। আমরা আসলে আবারও সে একই কথা বলতে হয়, আসলে মানে নতুন কোন ইভেন্ট বা নতুন কোন খেলাধুলা করা, সেটা থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি মনোযোগী হচ্ছে যে আমাদের কাজের কন্টিনিউশনটা করা এবং ধারাবাহিক একটা ক্যালেন্ডার মেনটেন করা। আমরা এখন থেকে আমরা দেখতে চাই যে বছরের নির্দিষ্ট একটা সময়ে আমাদের যে কোনো খেলাধুলার দলবদল শুরু হবে, এবং সেই দলবদল হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ে খেলাটা শুরু হবে এবং নির্দিষ্ট সময়ে লিগটা বা প্রতিযোগিতাটা শেষ হবে, এবং এইটার সাথে সাথে আমাদের আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো রয়েছে সেই আন্তর্জাতিক খেলাধুলাগুলোতে আমাদের নারী ফুটবল দল, পুরুষ ফুটবল দল তারা অংশগ্রহণ করবে, এবং দেশের জন্য অবশ্যই তার নেম এন্ড ফেম, সুনাম, তারা ট্রফি নিয়ে আসবে। সেটি হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এখন আমরা যদি আমাদের লিগের কথা বলি, প্রথমে দেখতে হয় যে আমরা 7 বছর পরে আমরা এসে নারী ফুটবল লিগ শুরু করেছি। আমরা আমাদের 7টি দল নিয়ে শুরু করেছি। 7টি দলের মধ্যে যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল স্ট্রেংথ এবং ক্যাপাবিলিটি সকল কিছু মিলিয়ে অবশ্যই বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখতে হয়। বাট এই যে বসুন্ধরা কিংসের সাথে যে আরো যে 6টি দল, আমরা কাউকে ছোট করছি না, বাট আমরা যদি যেহেতু ব্যাপারগুলো হচ্ছে ওপেন সিক্রেট, আমরা সবাই জানি যে আমাদের বসুন্ধরা কিংসের প্লেয়ার যারা রয়েছে তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, এবং দেশের সবচেয়ে এস্টাবলিশড নারী খেলোয়াড়রাই কিন্তু হচ্ছে যে একদম প্রথম সারি নারী খেলোয়াড়রা বসুন্ধরা কিংসে রয়েছেন, এবং সেই তুলনায় তাদের যে আর্থিক পেমেন্ট সেটা কিন্তু আমাদের অন্যান্য দলগুলো কিন্তু ওই রকম ভাবে অত বড় বাজেট নিয়ে কিন্তু আমাদের দলগুলো আসতে পারেনি। তো ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য থাকবে যেটা, বেশি বেশি করে কর্পোরেট টিম এবং বেশি বেশি করে আমাদের প্রফেশনাল লিগে যারা খেলে তাদেরকে সেই সব ক্লাবের নারী ফুটবল দলগুলোকে এস্টাবলিশ করে, যাতে করে তারা পুরুষ ফুটবল লিগে যেমন খেলছে অ্যাট দ্য সেম টাইম তারা নারী ফুটবল লিগেও খেলবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আজকে প্রেস কনফারেন্সে আমাদের 8 জন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় আমাদের মতিঝিল বাফুফে ভবনে এলিট ওমেন্স রেসিডেন্সিয়াল ট্রেনিং একাডেমি, যেটা আমরা বছরব্যাপী আয়োজন করি, সেখান থেকে 8 জন নারী খেলোয়াড় তারা সম্প্রতি এসএসসি পরীক্ষায় সফলতার সাথে
সাকসেসফুলি তারা পাশ করার কারণে তাদেরকে কিন্তু আজকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কর্তৃক তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হয়। এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে একটা বিষয়, যেহেতু আজকে আমাদের প্যান্ডেমিকের পরে আজকে পুনরায় আমাদের নারী ফুটবল লিগটি আবার শুরু হয়েছে, তো সেই হিসেবে নারী ফুটবল লিগের বিভিন্ন বিষয়গুলো আজকে উঠে এসেছিল। তো সেখানে কিন্তু আসলে আজকে ওয়ালটন কর্তৃক ডিক্লেয়ার করা হয়েছে যে ভবিষ্যতে তারা নারী ফুটবল লিগে আগামী মৌসুমে তারা দল করবে, এবং তারা নামটাও বলেছে ওয়ালটন এফসি। সেখানে আমাদের নতুনভাবে নির্বাচিত একজন সহসভাপতি জনাব আতাউর রহমান ভুইয়া মানিক, তিনিও বলেছেন যে ভবিষ্যতে হয়তোবা সম্ভাবনা রয়েছে তার যে কর্পোরেট প্রতিষ্ঠান টমা গ্রুপের পক্ষ থেকে তারাও একটা নারী ফুটবল লিগে নারী ফুটবল দল দিবেন। তো যখন এরকম ভাবে বসুন্ধরা, টমা গ্রুপ, আমাদের ওয়ালটন এবং আমাদের বাফুফের পক্ষ থেকে যদি আমরা বলি, ভবিষ্যতে যদি আমরা এনভয় বা আমাদের জেমকন এরকম বিভিন্ন গ্রুপ থেকে যদি দেখি যে নারী ফুটবল লিগে তারা দল করছে, এবং এট সেম টাইম আমাদের যারা বড় বড় দলগুলো রয়েছে, লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ হাসিল ক্রীড়া চক্র লিমিটেড, আবাহনী লিমিটেড, মহাবান স্পোর্টিং ক্লাব, সাইতো স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, এরকম যদি আরো 4-5টা ক্লাবও যদি ন্যূনতম নারী দল গঠন করে, অফকোর্স তখন কিন্তু আমরা যেটা চাই, আমাদের নারী ফুটবল লিগটা ভালোভাবে আয়োজিত হবে, ব্যালেন্স টিম তৈরি হবে, এবং প্লেয়াররাও খুব সুন্দরভাবে বিভিন্ন দল, এই দলগুলো যখন দল গঠন করবে অবশ্যই তারা ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে স্ট্রং দল তৈরি করবে, এবং নারীরা তখন দেখা যাবে যে শুধুমাত্র বসুন্ধরা কেন্দ্রিক আমাদের ভালো একটি দল হচ্ছে না, আমাদের মানে ব্যালেন্স স্ট্রং 8 থেকে 10টা টিম হচ্ছে, মেয়েরা বিভিন্ন দলে খেলছে, ভালো অর্থ পাচ্ছে। আবারও বলছি, কাউকে ছোট করে না, বসুন্ধরা কিংসের নারী খেলোয়াড়রা যেমন এখন আর্থিকভাবে যে পরিমাণ টাকাটা পাচ্ছে, অবশ্যই সেটা কিন্তু অন্যান্য দলের খেলোয়াড়রা সেই পরিমাণ পাচ্ছে না। সো এই জিনিসগুলোতে যখন আমরা আরো বেশি করে কাজ করবো, আমাদের ইচ্ছা রয়েছে আগামী 2-1 বছরের মধ্যে আমাদের পুরুষ ফুটবলের মতো আমাদের নারী ফুটবল দলগুলোকে আমরা ক্লাব লাইসেন্সিং নিয়মের আওতায় নিয়ে আসবো, যাতে করে তারাও যেন আসলে একটা নিয়ম নীতির মধ্যে আসে। সো এই জিনিসগুলোকে আমরা নিয়ে কাজ করতে চাই, এস্টাবলিশ করতে চাই। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে নারী ফুটবলের জন্য যে কাজগুলো করবো, নারী ফুটবলের ডেভেলপমেন্ট। সোহাগ ভাই, আপনার কথা আমরা শুনছিলাম। আমরা প্রথম থেকে দেখে এসেছি, যখন আমরা ক্রিকেটের কথা প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে এই ক্রিকেট মাঠে ফেরাতে গিয়ে কিন্তু বিসিবির অনেক কষ্ট করতে হয়েছে। সব ক্রিকেটারদেরকে আলাদা করে নিয়ে একটি হোটেলে রেখে সেখানে বায়োসিকিউর বাবল করা হয়েছে। সেক্ষেত্রে বাফুফে ক্লাবগুলোর উপর ভরসা রাখছে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য, ব্যাপারটি প্রশংসাজনক। এবং একই সাথে যদি আমরা একটু লক্ষ্য করি যে শুধুমাত্র নারী ফুটবল লিগই নয়, সাথে অনূর্ধ্ব 14 নারী চ্যাম্পিয়নশিপও কিন্তু শুরু করেছে বাফুফে, যেটা আমরা দেখতে পেয়েছি। রিসেন্টলি 3রা নভেম্বর থেকে 2টো ভেন্যুতে শুরু হয়েছে জেএফএ কাপ, অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, এবং একই সাথে 49টি জেলা দল 60টি জনে ভাগ হয়ে অংশ নিচ্ছে এবার। আর 9 দিন চলবে গ্রুপ পর্বের খেলা, দেখা হবে চূড়ান্ত পর্ব। তো বলাই যেতে পারে যে 49টি দল, মানে একটি দুটি নয় কিন্তু, বা প্রিমিয়ার লিগে আমরা যেমনটা দেখে থাকি বিপিএলে যে 18টা দল বা 12টা দল, এরকম কিন্তু নয়। এখানে 49টি জেলা দল অংশগ্রহণ করছে, এবং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সবসময় থাকে এই মুহূর্তে মহামারীর সময়, যে খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা নিশ্চিত করা, সেটিও নিশ্চিত করার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাফুফেতে। আমরা দেখতে পেয়েছি তাদের নির্দেশনা রয়েছে যাতে খেলোয়াড়রা করোনা আক্রান্ত না হন। এবং ঠিক একই সাথে যেটা আজকে একটু আগে আমরা সোহাগ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, বিপ্লব ভাই বলছিলেন যে নারী ফুটবল লিগ শুরু হয়েছে। নারী ফুটবল লিগ এটা কিন্তু তৃতীয় আসর। আপনারা জানেন যে 2013 সালের পর দীর্ঘ 7 বছর এই নারী ফুটবল লিগ বন্ধ ছিল। এরপর কিছুদিন যখন আবার এই নারী ফুটবল লিগ শুরু হয় এবং করোনার পর যখন আবার স্থগিত হয়ে যায়, সবার মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল যে নারী ফুটবল লিগ আসলেই আদৌ মাঠে গড়াবে কিনা। সেখান থেকে ছেলেদের প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাবার পরেও বাফুফে এই নারী লিগটাকে মাঠে আবার ফিরিয়ে এনেছে, এটা অবশ্যই সাধুবাদ জানানোর যোগ্য। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে যে প্রথম ম্যাচটা হলো, উত্তরবঙ্গকে 7-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এবং সোহাগ ভাই বলছিলেন যে অন্যান্য দলগুলোর থেকে বসুন্ধরা কিংস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, তাদের প্রত্যেকটা প্লেয়ারই বলা যেতে পারে জাতীয় দলে খেলে থাকে। এবং আজকে উত্তরবঙ্গ যেভাবে ফাইট ব্যাক করেছে, প্রথমার্ধ তারা কিন্তু গোলশূন্যভাবে ছিল, দুই দলই গোলশূন্যভাবে সমতায় ছিল। পরবর্তীতে বসুন্ধরা কিংস তারা 7টি গোল দিয়ে থাকে। তো শুধু শুধু যে আমরা বলবো যে বসুন্ধরা কিংস শক্তিতে এগিয়ে রয়েছে তা নয়, সঠিকভাবে যদি দিক নির্দেশনা পায় তাহলে যারা ন্যাশনাল টিমে খেলে না তারাও কিন্তু আসলে ফাইট ব্যাক করতে পারে, এবং বসুন্ধরা কিংসের মতো যে সকল তারকা সমৃদ্ধ দলগুলো রয়েছে তাদেরকেও তারা কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারে। তো এই মোটামুটি এই দুটো নারী লিগ শুরু হয়েছে আমাদের দেশে। আমরা এটা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে সোহাগ ভাই আছেন। সোহাগ ভাইকে একটু প্রশ্ন করতে যাচ্ছি।
আমরা তো দেখতে পেয়েছি যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আপনারা যেটা বলছিলেন যে ঘরোয়া ক্যালেন্ডার মেনটেন করা প্লাস কোন টুর্নামেন্টকে আগে আপনার প্রাধান্য দেবেন সেটাও একটা বড় প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে এখানে নারীদের বা খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার দিকটা আপনারা কিভাবে নিশ্চিত করছেন? ধন্যবাদ। খুব মানে টাইমলি একটা কোশ্চেন। সবাই আসলে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় এখন বিভিন্ন মিডিয়ামে, ফোরামে আলাপ আলোচনা হচ্ছে এবং অফকোর্স মানে আমরা এটা নিয়ে বিভিন্ন সময় যে কনসার্ন গুলো বিভিন্ন ভাবে উত্থাপন করা হয় সেটার দিক থেকে আবার সবাইকে যখন আমরা টোটাল জিনিসগুলো যখন গুছিয়ে বলতে পারি, গুছিয়ে জানাতে পারি, তখন কিন্তু সবাই আসলে সেটা নিয়ে প্রশংসাও করে। অফকোর্স এই করোনা পরিস্থিতিতে এইরকম একটা পর্যায়ে এসে আমাদের বাফুফে নির্বাচন সম্পাদন করে আমাদের সকল কার্যক্রম নিয়ে এবং আমরা যেহেতু এখন নারী ফুটবল নিয়ে কথা বলছি, সেরকম 49টি দল নিয়ে দেশব্যাপী 7 থেকে 8টা ভেন্যুতে আমরা আগামী আর সপ্তাহখানেক সময় রয়েছে, যার মধ্যে আমরা বিভিন্ন ভেন্যুতে আমাদের প্রাথমিক পর্যায়ে খেলাগুলো শুরু করবো এবং প্রত্যেকটা ভেন্যুতেই কিন্তু প্রায় 7 থেকে 8টি করে দল রয়েছে। সো আমাদের 7টি ভেন্যু থেকে 8টি চূড়ান্ত দলকে নিয়ে আমরা চূড়ান্ত পর্ব আয়োজন করবো এবং যেই চূড়ান্ত পর্বটা আমরা এই মাসের মধ্যেই আয়োজন করবো। এই মাসেই আমরা জেএফএ আন্ডার 14 মেয়েদের যে প্রতিযোগিতা 2020 যেটা আমরা এই মাসের মধ্যে শেষ করব। সো এই কাজগুলো করতে গিয়ে অবশ্যই আমাদের অনেক ব্যাকৃত হয়েছে। আমরা দেখেছি যে করোনাকালীন সময়ে আমাদের বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফা থেকে, আমাদের কন্টিনেন্টাল বডি এএফসি থেকে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যে গাইডলাইন গুলো আমরা আমাদের মতো করে কিন্তু আমাদের দলগুলোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যাতে করে আসলে অফকোর্স খেলাটা আয়োজন করতে হবে, আবার এমন কোনো কিছু আমরা করতে যাব না যেটা আসলে আমাদের দলগুলোর পক্ষে করা সম্ভব নয়। সো সকল কিছু মিলিয়ে আমরা কিছু গাইডলাইন তৈরি করেছি যেগুলো আমাদের দলগুলো ফলো করেছে। আমরা যে আমাদের মেয়েদের ফুটবল লিগটার কথা বলি, আমরা মেয়েদের ফুটবল লিগ শুরু করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা দলকে বলেছি যে সকল নারী খেলোয়াড়দের জন্য কোভিড টেস্ট করা বাধ্যতামূলক এবং সেই কোভিড টেস্টের রেজাল্ট বাফুফেকে পাঠাতে হবে এবং অনলি দোজ যারা হচ্ছে গিয়ে কোভিড নেগেটিভ তারা মাঠে খেলায় অংশগ্রহণ করতে পারবে। যারা কোভিড নেগেটিভ এই সার্টিফিকেটটা দিতে পারবে না তাদের মাঠে খেলার কোনো প্রকার সুযোগ নেই। এবং এমন আমরা বলেছি যে আসলে যদি দেখা যায় যে কোনো দল এই ব্যাপারে বাফুফেকে সহায়তা করছে না, তখন কিন্তু সেক্ষেত্রে বাফুফে সেই সংশ্লিষ্ট বিষয়ে কঠোর হতে বাধ্য হবে। তো এগুলো নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে এবং কাজ করতে হয়েছে যেটা ফ্রাঙ্কলি বলেই দেই, মানে আমরা এই ভার্ডিক্ট বা এই ডিসিশন গুলো দেওয়ার পরে আমরা দেখেছি শুধুমাত্র বসুন্ধরা কিংস এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করেছে। বাকি 6টা দল এটার ব্যাপারে তাদের কিছুটা গড়িমসি, তাদের কিছুটা অনিয়া ছিল। তখন কিন্তু বাফুফে থেকে নিজ উদ্যোগে বাফুফে মেডিকেল টিমের মাধ্যমে এই 6টি দলের কোভিড টেস্ট করা হয়েছে। মানে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড বা আমাদের কমপ্লায়েন্স, আমাদের যে প্রসিডিউর রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ছাড় দেইনি। কোভিড টেস্ট করার নিয়ম বাফুফে করেছে, কোভিড টেস্ট করতে হবে এবং যারা নেগেটিভ তারাই শুধুমাত্র মাঠে খেলায় খেলতে পারবে। সো এই নিয়মগুলো করা, সেগুলো বাস্তবায়ন করা, অবশ্যই এগুলো অনেক সময় আমাদের মতো দেশে এগুলো প্রপারলি ফলো করা অনেক সময় নট অনলি ট্রাভেলসাম, এটা অনেক সময় হচ্ছে ইম্পসিবল। বাট এই জিনিসগুলোকে এই অবস্টাকলস গুলোকে আসলে উতরিয়ে কাজ করাটা সেটাই হচ্ছে যে আসল বাস্তবতা এবং সেই ব্যাপারে কাজ করতে আমাদের ওমেন্স উইং সেটাই মানে দীর্ঘদিন পর মাঠে ফেরাটাও একটা আনন্দদায়ক ব্যাপার, কারণ নারীরা এমনিতেই ঘোড়া ফুটবল খুব বেশি একটা সুযোগ পায় না ঘোড়া ফুটবল খেলার। সেক্ষেত্রে তারা তাদের যে মৌসুমটা চলছিল সেটাকে তারা রিজিউম করতে পেরেছে। আমি একটু দেখতে চাই যে বসুন্ধরা কিংসের কোচ এই জয়ের পর কি বলছেন, তো কোচের কথাটা আপনি একটু শুনে আসতে চাই। অদিতি কি বলছেন? অনেকদিন পর আমাদের এই যে কোভিডের কারণে ওরা 90 মিনিট আসলে গেম এখনও কন্টিনিউ করতে পারেনি। ফার্স্ট ম্যাচ এসছে, রোদের অনেক ছিল, তীব্রতা ছিল, আর এই টাফের মাঠে আমাদের ঘাসের মাঠের সাথে এটা অনেক ফাস্ট, ওই জন্য আমরা স্কোরটা ঠিকমতো করতে পারছিলাম না। তো আমি আবারও বলবো যে আমার অপোনেন্ট টিম অনেক বেটার জন্য আমার স্কোরিং লাভটা একটু লেট ছিল। শুনছিলাম বসুন্ধরা কিংসের হেড কোচের কি বলছিলেন আসলে আজকে জেতার পর। দর্শক, ফিরবো আমরা আবার আলোচনায়, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
দর্শক বিরতি পর আবার স্বাগত স্পোর্টস স্পেশালে। আমি পিঙ্কি সানোর আছি আপনাদের সঙ্গে। আমরা কথা বলছি ফুটবলের মাঠে ফেরা নিয়ে। আমার সঙ্গে আজকে আলোচনায় অংশ নিতে আছেন বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক প্লেয়ার, এবং আমার সঙ্গে জুম প্ল্যাটফর্মে কিন্তু উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, এবং আমার সঙ্গে আরও আছেন সহকর্মী পার্থ বণিক। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বিপ্লব ভট্টাচার্য ভাই, আমরা যেটা বলছিলাম যে আসলে এই 13 তারিখে কিন্তু বাংলাদেশ এবং নেপালের ম্যাচ দিয়ে কিন্তু ছেলেদের ফুটবল মাঠে ফিরতে যাচ্ছে। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং হবে? আমরা যদি আজকে যদি আবার নারী ফুটবলটাকে একটু টানি, আজকে যদি বসুন্ধরা কিংস এবং উত্তরবঙ্গর খেলাটাকে একটু যদি এখানে এই আলোচনায় টানা যায়, তাহলে আমরা দেখতে পারবো যে 8 মাস পরে যখন বসুন্ধরা কিংস আজকে খেলতে নেমেছিল, তারা কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল মাঠের মধ্যে। তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কামব্যাক করাটা। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? ধন্যবাদ। আসলে এই ম্যাচটা দিয়ে শুরু হচ্ছে ছেলেদের ফুটবল মাঠে ফেরানো, এবং জাতীয় দলের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আর ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আসলে এই ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে আমাদের জাতীয় দল নিজের মাঠে খেলতে যাচ্ছে এবং দুটো ম্যাচ নেপালের সাথে আয়োজন করতে যাচ্ছে। এবং এই সিচুয়েশানে তো আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে যে ফুটবল ফেডারেশনে এখন যারা সালাউদ্দিন ভাইরা এসেছেন, আসার পরে কিন্তু ওনাদের যে একটা চিন্তাধারা যে ফুটবলটাকে নতুন করে সাজাবেন, তো তারই একটা ফসল নিয়ে জাতীয় দলের দুটো ম্যাচ আয়োজন। তো আমার কাছে যেটা মনে হয় এই ম্যাচগুলোতে হ্যাঁ প্যান্ডেমিকের পরে কিন্তু একটা সমস্যা হতেই পারে, কারণ প্লেয়ারদের ফিটনেস লেভেল কি আছে, মানসিকভাবে তারা কিভাবে আছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তো আমার কাছে যেটা মনে হয় যে খেলোয়াড়দের জাস্ট ফোকাস করতে হবে এই দুইটা ম্যাচ যদি আমরা ভালো করতে পারি, জিততে পারি নিজেদের মাঠে, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কিংটা অনেক ভালো হবে। কারণ আমরা ফুটবলে যদি ভালো একটা অবস্থায় যেতে হয়, দেখুন সালাউদ্দিন ভাইরা কিন্তু সব কিছুই দিতে পারবে, ফ্যাসিলিটিস এবং সুযোগ যত কিছু আছে সব কিছুই দিতে পারে, কিন্তু মাঠে খেলবে ফুটবলাররা, তারা তাদের জন্য দেশের জন্য সেরাটা দিতে হবে। সেরাটা দিয়ে যদি ফুটবলকে যদি একটা ভালো রেজাল্ট দেয়, তাহলে এই দেশের মানুষ যে ফুটবলের প্রতি যে একটা মাঝখানে অনেকেই যে আমরা ফুটবল ভালো রেজাল্ট পাচ্ছি না, জয় পাচ্ছে না জাতীয় দল, এই জিনিস থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ দেখুন নেপালও কিন্তু এখন বেটার অবস্থায় নাই, আমার কাছে মনে হয় দীর্ঘ 6-7 মাস ওরাও ফুটবলে নেই, কিন্তু আমাদের খেলোয়াড়রা কিন্তু একটা অবস্থানে আছে আমি মনে করি। কারণ আমাদের জাতীয় দলের কোচ কিন্তু গাইডলাইন দিচ্ছিল, কিন্তু ইংল্যান্ডে ছিল গাইডলাইন দিচ্ছিল, এবং পাশাপাশি আমাদের বসুন্ধরা কিংসে কিন্তু অনেক খেলোয়াড় আছে, ঢাকা আবাহনী লিমিটেডে, তারা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে ছিল, এবং জাতীয় দলের খেলোয়াড়দেরকে একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে যে কীভাবে ট্রেনিংয়ে থেকে ফিটনেস লেভেল মেনটেন করবে। তো এখানে সবচেয়ে বড় জিনিস ম্যাচ, হ্যাঁ ফার্স্ট ম্যাচ হয়তো একটু সমস্যা হতে পারে, আপনার দীর্ঘদিন পর মাঠে নামবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে কোচের ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করে, দীর্ঘদিন আছে এই খেলোয়াড়রা এই কোচের সাথে, তো আমার মনে হয় যে একটা কোচিং স্টাফ আছে যারা অনেক সুন্দর একটা কোচিং স্টাফ পেয়েছে, যারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই দলের খেলোয়াড়দেরকে চিনে। তো আমার কথা হলো যে মাঠে ফোকাস করতে হবে, আর এই দুটো ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আমাদের র্যাঙ্কিংটা ভালো হবে। আর এই দুটো ম্যাচ কিন্তু স্পেশালি আমরা হয়তো বি লাইসেন্স করছি পলের আন্ডারে, এই দুইটা ম্যাচ কিন্তু আমাদের কোচদের যারা আছে, আমরা নতুন কোচিংয়ে এসেছি, তাদেরকে দেখার সুবিধা করে দেবে। কারণ এই দুইটা ম্যাচ কিন্তু আমরা অ্যানালাইসিস করব বাংলাদেশ এবং নেপালের দুটো টিমেরই। তো আমাদের কাছে আমরা চাইবো যে আমাদের বাংলাদেশ যেন এই দুটো ম্যাচ জিতে বাংলাদেশের মানুষকে আবার আনন্দে ভাসাতে পারে, এটাই প্রত্যাশা থাকবে। অবশ্যই বিপ্লব ভট্টাচার্য, আপনার কথা থেকে পার্থ আমি আপনার কাছে একটু আসতে চাই। আসলে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন, দর্শকদের জানাবেন। পিঙ্কি, যেমনটা বলছিলেন বিপ্লবদা বলছিলেন যে আসলে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু অনেকেই চেয়ে আছে এই ম্যাচটার দিকে, কারণ দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দল মাঠে ফিরছে। সেই মার্চে প্রিমিয়ার লিগ বন্ধ যাওয়ার পর থেকে করোনা মহামারীতে ফুটবলাররাও একরকম অবসরে ছিলেন, তারপরে তারা ব্যক্তি উদ্যোগে অনেক অনুশীলন করেছেন আমরা দেখেছি। আমরা যদি একটু লক্ষ্য করি যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, এই দুটো ম্যাচ হবে 13 তারিখ এবং 17 তারিখ নভেম্বরের, মানে এই চলতি মাসেই, ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এবং যতটুকু আমরা আপডেট পেয়েছি এই ম্যাচটা নিয়ে, সেটা হচ্ছে ম্যাচ সম্প্রচারে ব্যবহৃত হবে ড্রোন। এটা আসলে বাংলাদেশ ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের জন্য এটা কিন্তু খুবই নতুনত্ব একটা ব্যাপার। একই সাথে এই বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ছাড়পত্র পেয়েছে, বাফুফে ইতিবাচক তারা সাড়া পেয়েছে, এবং একইভাবে দুটো ম্যাচই সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। ম্যাচ দেখানো হতে পারে একটি বেসরকারি চ্যানেলেও। তো বলা যেতে পারে যে এখন পর্যন্ত সম্প্রচার নিয়ে এই দুটো আপডেট রয়েছে, এবং আগামীকাল হয়তো এই বিষয়ে আরও আপডেট আসতে পারে। আমরা দেখতে পেয়েছি যে
এই যে নেপালকে নিয়ে কথা হচ্ছে, বিপ্লবদা বলছিলেন যে নেপাল দীর্ঘদিন ধরে খেলার মাঝে নেই, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। আমি যদি একটু ফিফা র্যাঙ্কিংটা বলি পিঙ্কি, এবং দর্শকদের জানিয়ে দিতে চাই যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭-তে এবং নেপাল ১৭০-এ। তো দীর্ঘ ১৭ ধাপ এগোনো নেপালকে মোকাবেলা করা কিন্তু খুব একটা সহজ হবে না। বিশেষ করে 2013-2018 সাফে কিন্তু নেপালের কাছে বাংলাদেশের হারের রেকর্ড রয়েছে। আর এছাড়া গত বছর আমরা যদি দেখি এসএ গেমসে নেপাল অনূর্ধ্ব-23 দলের কাছেও কিন্তু বাংলাদেশ হেরেছে। তো খুব যে আমরা সহজ প্রতিপক্ষ হিসেবে নেপালকে নিব সেটার সুযোগটা নেই। যদিও নেপালের 6 জন ফুটবলার করোনা আক্রান্ত হয়ে তারা কিন্তু বাংলাদেশে আসতে পারেনি। তো নেপালের কোচ তিনি বলেছেন যে এই 6 জনের মধ্যে মূল একাদশে খেলার মতন কিন্তু প্লেয়াররা রয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে হবে বাংলাদেশকে। তো আমার সাথে রয়েছেন সোহাগ ভাই, রয়েছেন সাধারণ সম্পাদক, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। সোহাগ ভাই, কি দেখলেন আজকে? তো আপনারা মাঠে গিয়েছিলেন, অনুশীলন দেখলেন বাংলাদেশ জাতীয় দলের, কি মনে হলো কতটা আমরা ফিট রয়েছি খেলার জন্য? আসলে একদম যদি স্ট্রেট ফরওয়ার্ড বলতে হয়, যেটা আমাদের আসলে আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের হেড কোচ এবং আমাদের আজকে সভাপতি, সিন্স তার খুব কালারফুল একটা প্লেইং ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তিনি এই বাংলাদেশ থেকে সেই 70s এর প্রথম খেলোয়াড় যিনি বাংলাদেশ থেকে প্রফেশনাল ফুটবল লিগে খেলতে গিয়েছিলেন হংকংয়ে। সো এবং লিভিং লিজেন্ড, ফুটবলের লিভিং লিজেন্ড। তো তার যেটা এক্সপ্রেশন যেটা আমরা দেখলাম, যে আমরা যদি আরেকটু বেশি সময় পাওয়া যেত, হয়তোবা দলের মিনিমাম যদি আরো 2 সপ্তাহ সময় পাওয়া যেত, আমাদের দলটা যদি আরো 2 সপ্তাহ আগে প্র্যাকটিস শুরু করতে পারতো বা আরেকটু বড় সময় পাওয়া গেলে তাদের জন্য আসলে আরো বেটার প্রিপারেশন ভালো হতো। বাট তারা আজকে প্রায় ঘন্টাখানেকের বেশি, আমাদের সম্মানিত সভাপতি, আমাদের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান, আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, সো আমরা সেখানে ঘন্টাখানেকের বেশি সময় জাতীয় দলের প্র্যাকটিস দেখি এবং ওভারঅল অ্যানালাইসিস ছিল যে আমাদের দলটি অনেক চেষ্টা করছে, দে আর ডুইং ভেরি হার্ড প্র্যাকটিস করছে, কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আসলে এখানে কিন্তু র্যাঙ্কিং ওয়াইজ নেপাল অবশ্যই আমাদের থেকে এগিয়ে, এবং আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে এসেছি যে রেজাল্টটা কি হলো, যেটা আমরা যেটা জানি যে আসলে রেজাল্ট ওরিয়েন্টেড থেকে কিন্তু এই 7 মাস পরে, দীর্ঘ 7 মাস পরে ফুটবল এরকম ফিফার একটা আন্তর্জাতিক ম্যাচ দিয়ে বাংলাদেশে করোনাকালীন 7 মাস পরে, সেই মার্চ মাসের পর থেকে আমাদের বিভিন্ন স্টেজ পার করে, লকডাউন পার করে এই পর্যায়ে এসে এই ফুটবলের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক স্পোর্টস ডিসিপ্লিনটা বাংলাদেশ ফিরতে পারছে। সো এটা একটা দিক থেকে খুশির খবর। অফকোর্স আমাদের ঘরের মাঠে যেহেতু খেলা, আমাদের ভালো করার তাগিদ থাকবে, আমাদের 2টো ম্যাচই ভালো করার তাগিদ থাকবে। সেটা সোহাগ ভাই, যে এই ম্যাচে যেটা আপনি বলছিলেন যে দীর্ঘদিন পর মাঠে ফেরাটাই আসলে মূল লক্ষ্য, জয় পরাজয়ের চাইতে। আজকে আমাদের বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন ভাই তিনিও কিছু কথা বলেছেন, দেখে আসতে চাই তার কথাগুলো। প্র্যাকটিসটা ইজ এ গুড প্র্যাকটিস, ভালো হচ্ছে, বাট আরও সময় পেলে, সবচেয়ে বড় হলো সময়ের অভাব। আমি যেটা দেখছি প্ল্যানিং আছে, বাট ফিটনেসের এখনও গ্যাপ আছে, এবং ফিটনেসের গ্যাপটা হলো থাকারই কথা। বিকজ 7 মাস যদি আপনি ফুটবল না খেলেন, ইট উইল টেক অ্যানাদার 6 মান্থ টু কভার আপ। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও সেখানে ছিলেন আজকে। তিনি কথা বলছিলেন যে এই যে দীর্ঘদিন পর মাঠে ফেরা, এই ফেরাটাই কিন্তু তাদের জন্য বড় একটা উপলক্ষ, এবং বিশেষ করে নির্বাচনের পরই তাদের অনেকগুলো লক্ষ্য আছে, যে লক্ষ্যে তারা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে চান। তার মধ্য দিয়ে আসলে তার মধ্যে নেপালের সাথে ম্যাচটাও কিন্তু অন্যতম একটা বড় একটা পদক্ষেপ। আমরা একটু তার কথাটা শুনে আসি। 13 এবং 17 তারিখে নেপালের সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমাদের খেলা আছে। নেপাল টিম ইতিমধ্যে এসে গেছে, আমাদের টিমও ইতিমধ্যে প্রায় 2 সপ্তাহের উপরে প্র্যাকটিসের মধ্যে আছে। আমাদের কোচরাও এসে গেছেন, আমাদের নতুন গোলকিপার কোচও এসছেন, ফিটনেস কোচও এসছেন। আমি শুধু এটুকুই কথা বলতে চাই, আমরা আমাদের ইলেকশনের পরে ফুটবল কার্যক্রম শুরু করার জন্য, ফুটবলকে মাঠে নিয়ে আসার জন্য এই করোনার প্যান্ডেমিকের মধ্যেও আমাদের সরকারের অনুমতি সাপেক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি সাপেক্ষে আমরা চাচ্ছি আমাদের নেপালের সাথে খেলার মাধ্যমে আমাদের বাংলাদেশে ফুটবলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খেলায় হার জিত সবই আছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই খেলায় আমাদের বেস্ট 100% দেওয়া, শুরু করা, মাঠে আমাদের প্লেয়ার, ক্লাব, দর্শক, অর্গানাইজার, আপনার সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে সকলকে নিয়ে আসার জন্য।
আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের রেজাল্ট 13 তারিখে 17 তারিখে সকলের কাছে আশানুরূপ হয় এবং আমার দৃঢ় বিশ্বাস এটার মাধ্যমে আমরা এরপর আরও বিভিন্ন প্রোগ্রামের দিকে যাব এবং আমাদের ফুটবল উইল গো স্ট্রেংথ টু স্ট্রেংথ। সেটাই আসলে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেবার ব্যাপারে যে প্রত্যয় বা যে তাদের সংকল্প ছিল গত নির্বাচনে আমরা শুনতে পেয়েছি, সেটা কিন্তু কতটা মানে জোরালো শুরুটা পাবে এটা কিন্তু আমরা এই নেপাল ম্যাচ দিয়ে দেখতে পারবো। জয় পরাজয় সেটা বাইরে পরের কথা, আমরা দেখতে পারি আসলে যে এখানে আয়োজনটা কীভাবে হলো বা আয়োজনটা কীভাবে করলো বাফুফে। যদি আমরা একটু লক্ষ্য করি যে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আপডেটটা হচ্ছে গিয়ে নেপাল এসেছে, আপনারা সবাই জানেন যে 5 নভেম্বর, এবং সেখানে 35 সদস্যের বহন নিয়ে তারা এসেছে এবং করোনা পরীক্ষার রিপোর্ট কিন্তু আজকে তাদের এসেছে এবং এই করোনা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি তারা সবাই নেগেটিভ। এবং এটা সুসংবাদ, কারণ 5 তারিখের পর মানে একদিন বিরতি দিয়ে তাদের করোনা ফলাফলটা এসেছে এবং যেটা আমরা বাফুফের কাছ থেকে শুনতে পেয়েছি যে আগামীকাল সকালবেলায় তারা কিন্তু অনুশীলনে নেমে যাবে। তো বলা যেতে পারে যে দুদিনের মাঝখানেই তারা কোয়ারেন্টাইন পর্বটা থেকে বের হয়ে, হোটেল থেকে বের হয়ে তারা মাঠে অনুশীলনে নামবে। এবং আপনারা জানেন যে ইনজুরিতে বাংলাদেশ দলে তারিক কাজী এবং মামুনুল ইসলাম দুজনেই ইনজুরিতে রয়েছেন। নেপালের 6 জন করোনা আক্রান্ত, বাংলাদেশের 2 জন ইনজুরি, এবং তারিক কাজীর ন্যাশনাল টিমের জার্সি বা গায়ে দেওয়ার যে স্বপ্নটা ছিল সেটা একটু বিলম্ব হয়ে যাচ্ছে এই ইনজুরির জন্য। এবং একই সাথে আমরা যদি লক্ষ্য করি যে 29 তারিখ, গত মাসের 29 তারিখে বাংলাদেশে এসেছেন প্রধান কোচ জেমি ডে এবং তার সহকর্মীরা, তারাও আসলে কোয়ারেন্টাইন এবং কোভিড-19 পরীক্ষার পর এই 1 নভেম্বর থেকে জাতীয় দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। পাশাপাশি এই ন্যাশনাল টিমের জন্য নতুন কোচ আনা হয়েছে, নতুন গোলরক্ষক কোচ লেস ক্লেভলি, তিনি ইংল্যান্ডের, তিনিও কিন্তু কাজ শুরু করেছেন আশরাফুল রানা ওদেরকে নিয়ে। তো বলা যেতে পারে যে ফুল স্ট্রেংথ নিয়ে বাংলাদেশ দল অনুশীলন করছে। নেপালের কোচও তিনি আসতে পারেননি, তাদের স্থানীয় কোচ বাল গোপাল মহারাজন তিনিও কিন্তু নেপালকে ট্রেন করছেন। তো নেপালের কোচ বলেছেন যে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছেন না, কিন্তু তাকে ফেভারিটও বলছেন না, কারণ ফেভারিট সেটা হয়তো এক সময় ছিল, কিন্তু এখন দুটো দলের খুবই ক্লোজ ম্যাচ হয় এবং সেটা খুবই উপভোগ্য হয়। তো দেখার অপেক্ষা যে আসলে কত উপভোগ্য ম্যাচ হতে পারে 13 তারিখ এবং 17 তারিখে দুটো ম্যাচ। আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে, রয়েছে পিঙ্কি। ধন্যবাদ পার্থ। আমাদের আসলে আবারও একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। কথা বলছি বাংলাদেশের ফুটবল আসলে মাঠে ফেরা নিয়ে। আমি সরাসরি বরং প্রশ্নে চলে যাই। বিপ্লব ভট্টাচার্য, আমি আপনার কাছে একদম আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ এবং নেপালে 13 এবং 17 তারিখে দুটি ফ্রেন্ডলি ম্যাচ হতে যাচ্ছে। ছোট্ট করে আপনার কাছে আসলে প্রেডিকশন মানে জানতে চাচ্ছি যে কি হতে পারে, ম্যাচের ফলাফল কেমন হতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা মনে হয়, হয়তো 6-7 মাস পর আমরা কিন্তু আবার ফুটবলে ফিরছি, দুটো দলেই, নেপাল এবং বাংলাদেশ। তো খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন করেছেন, কারণ এই সিচুয়েশনে যদি আমি যতটুকু মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলা, আর এটা অ্যাডভান্টেজটা কাজে লাগানোর জন্য বাংলাদেশকে জয়ের বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না। তারপরেও আমি মনে করছি যে একটা ম্যাচ ড্র হবে, একটা ম্যাচ জিতবে বাংলাদেশ, আমার প্রেডিকশন। সোহাগ ভাই আছেন, আবু নামির সোহাগ, বাফুফের সাধারণ সম্পাদক। আপনার কাছে আমার প্রশ্ন, একই প্রশ্ন, যে কি হতে পারে এই দুটো ম্যাচের ফলাফল? প্যান্ডেমিকের পরে যেহেতু খেলা হচ্ছে, সো মানে অফকোর্স রেজাল্ট যেটাই হোক আমরা যেন সেটাকে একসেপ্ট করে নিই, সেই অ্যাপিলটা থাকবে দেশবাসীর কাছে, স্পেক্টেটরের কাছে। আমি বিপ্লব ভাই যেটা বললো, আমি সেটা যদি হয় অফকোর্স দ্যাট উড বি মানে অবশ্যই খুবই ভালো হবে। আমরা যদি গতকালকে একটা ডিক্লারেশন আসবে, আমরা এই দুটো ম্যাচকে নিয়ে একটা সিরিজ করতে যাচ্ছি, সো দিন শেষে এই সিরিজটা একটা ট্রফি থাকবে। সেই ট্রফিটা যদি আমরা ধরে রাখতে পারি সবচেয়ে ভালো হবে। আমি স্পেসিফিক খেলার রেজাল্টে যাচ্ছি না যে আমরা একটা জিতবো একটা হারবো, দুটো ড্র করবো বা দুটোতেই জিতবো। ট্রফিটা যেন বাংলাদেশ ধরে রাখতে পারে সেটার ব্যাপারে আমাদের হাইয়েস্ট অ্যাটেনশন থাকবে, হাইয়েস্ট অ্যাফোর্ট থাকবে, সেই প্রত্যাশা করছি। অ্যাটলিস্ট ট্রফিটা যদি যুগ্মভাবেও যদি আমরা ধরে রাখতে পারি, আমার মনে হয় করোনা পরবর্তী সময় দ্যাট উড বি অ্যাকসেপ্টেবল। সোহাগ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সোহাগ ভাই আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের স্পোর্টস স্পেশাল যে প্রোগ্রামটা হলো নিউজ 24 এর, সো অফকোর্স যেটা উপভোগ করলাম, এবং দর্শকদেরকে বলতে চাই প্লিজ কাম এন্ড জয়েন আওয়ার 13 তারিখে এবং 17 তারিখের ম্যাচে। সাপোর্ট ইউর টিম, সাপোর্ট আওয়ার টিম।
সো দ্যাট আমরা যেন আসলে এই দলকে সাপোর্ট দেওয়ার মানসিকতাটা নিয়ে যেন ফুটবলের নিশ্চয়ই। ডেভেলপমেন্টে সবাই যার যার লেভেল থেকে কন্ট্রিবিউট করতে পারি। থ্যাংক ইউ। নিশ্চয়ই। শুভরাত্রি আহ, সবাইকে। ধন্যবাদ আপনাদের বিপ্লব সবাইকে ভট্টাচার্য, শুভরাত্রি। আপনাকে বিপ্লব অনেক ভাই। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং জি, এবং পার্থ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে পুরোটি শো জুড়ে আসলে যুক্ত থেকে আমাদেরকে নানান ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ পিঙ্কি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী শনিবার একই সময় ফিরে আসবে স্পোর্টস স্পেশাল নিয়ে। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।